গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মীও রয়েছে। গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা পুনরায় শুরুর কথা জানিয়েছে ইসরায়েল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় নারী শিশু নির্বিচারে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। এর শেষ কোথায়? এর আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা? ধন্যবাদ। গত ৩ দিন ধরে যে হামলাটি পরিচালিত হচ্ছে ইসরায়েল সরকার কর্তৃক, সেই হামলায় আপনি যেটি বললেন নারী শিশু সহ যে মৃতের সংখ্যা ৫০০ শতাধিক হবে এবং যারা মারা গেছে তার ২/৩ নারী এবং শিশু। আপনি যেটি বললেন যে এর শেষ কোথায়, এর শেষটি আপাতত দেখা যাচ্ছে না, কেননা বেঞ্জামিন নেতানিয়াহু যে কথাটি বলেছেন এটি কেবল শুরু হয়েছে। অর্থাৎ আমরা যদি একটু পেছনে ফিরে যাই, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটি ইতিপূর্বে দিয়েছিলেন, সেটি হলো গাজা খালি করার যে বিষয়টি, এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে ইসরায়েল এবং হামাসের মধ্যে যখন যুদ্ধবিরতি নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছিল, যে জিম্মি মুক্তির বিষয়গুলো নিয়ে, এক পর্যায়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাও বলেছিলেন ইসরায়েলের উচিত হবে এই যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসা, এবং ইসরায়েল কিন্তু সেই সুযোগটি করছিল। মূলত আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে এই গাজা খালি করার যে ট্রাম্পের পরিকল্পনা, সেই পরিকল্পনার দিকেই তারা অগ্রসর হচ্ছে। এবং শুধু বিমান হামলা নয়, যেটি আপনাদের সংবাদে পরিবেশিত হয়েছে, তারা স্থল হামলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, এবং তাদের এই হামলা শুধু গাজা নয়, তারা পশ্চিম তীরেও এই হামলাটি পরিচালনা করতে পারে বলে বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যে ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ আমরা মূলত যেটি বুঝতে পারি যে যুদ্ধবিরতি যেটি প্রথম দফার যেটি হয়েছিল, সেটি কিন্তু যুদ্ধবিরতি ৪৫ দিনের যুদ্ধবিরতির পরে ১৬ দিনে একটি বিরতি ছিল। তারপরে কিন্তু তারা একতরফাভাবে আবার হামলা পরিচালনা করেছে, যেটি সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে এটি যে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা খালি করা, এবং যেটি ইসরায়েলও বলে দিয়েছে যে তাদের উচিত হবে ডোনাল্ড ট্রাম্পের যে পরামর্শ বা প্রস্তাব আছে, সেই প্রস্তাবকে মেনে নেওয়া। অর্থাৎ সেই প্রস্তাব যদি তারা মেনে না নেয়, তাহলে ট্রাম্পের চাওয়াকেই ইসরায়েল বাস্তবায়ন করবে। অর্থাৎ এই যে আপনি ইসরায়েলের চাওয়া। বলছিলেন যে সর্বাত্মক যুদ্ধের যাবার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি বিশ্ব নেতারা এ বিষয়ে আসলে কিছু বলছে না। এটি কেন? বিশ্ব নেতারা কিছুই বলছে না। এটি এখন আপনি দেখেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এখন এই দূরত্বকে কেন্দ্র করেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্কটি কোন পর্যায়ে, এটাকে রিভিশনের পর্যায়ে আছে, কিংবা এই সম্পর্ক টিকবে কি টিকবে না, এই সমস্ত অবস্থাতে ইউরোপের দিক থেকে আসলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের বিবৃতি দেওয়াটা বা কোনো ধরনের বক্তব্য দেওয়াটা কঠিন হয়ে গেছে। এবং বিশ্ব নেতা বলতে বা বিশ্ব নেতৃবৃন্দ বলতে কিন্তু আমরা ইউরোপকে বুঝে থাকি মূলত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আমরা বড় শক্তি আছে, চীন আছে, রাশিয়া আছে, এদিকে ভারত আছে। ভারতের পক্ষ থেকে কিন্তু অলরেডি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চীন এবং রাশিয়ার যে বিষয়টি যেটি আমরা বুঝতে পারছি, সেটি হচ্ছে এখানে ইরান একটি বড় পক্ষ আছে রাশিয়ার সাথে। ইরানের সাথে সাম্প্রতিক সময় রাশিয়ার একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটি আলোচনার জন্য প্রস্তাবও দিয়েছে। ইরান কিন্তু সেই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করেছে। আবার আমরা এটিও জানি যুক্তরাষ্ট্র সরকার কিন্তু হামাসের সাথে পাশাপাশি আলোচনাও চালাচ্ছে। কাতারের যে যে আলোচনাটি চলছে, সেই আলোচনা কিন্তু যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে হামাসের সাথে আলোচনায় অংশ নিয়েছে। অর্থাৎ তারা চাচ্ছে ইরানের সাথে যদি একটা সমঝোতায় যাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানকে একটু চাপে ফেলার জন্য, যে চাপের মধ্য দিয়ে হামাসকে হয়তো আপাত দৃষ্টিতে নিশ্চিত দেওয়ার একটি বিষয় থাকতে পারে। কিন্তু ইরানের সাথে কোনো ধরনের চুক্তিতে যাওয়া বা কোনো ধরনের আলোচনা যাওয়া যদি সম্ভব না হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এই মর্মে থ্রেট দিচ্ছে যে তারা হামাসকে নিশ্চিহ্ন করে দেবে। আমি আমি আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা যদি বিশ্ব নেতাদের কথা বাদও দিই, আমরা যদি মধ্যপ্রাচ্যের মুসলিম যে প্রভাবশালী দেশগুলো রয়েছে, তাদেরও কিন্তু কোনো ভূমিকা আমরা এখানে দেখছি না। এটি কেন না, বলে আপনার মনে হয়? এই মুহূর্তে এখনো পর্যন্ত বিশেষ সৌদি আরব, কিন্তু মিশর, আপনি যেটি বলেন মিশরের পক্ষ থেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সৌদি আরব এখানে একটি বড় একটা পক্ষ আছে। সৌদি আরব সহ কাতার, তারা সরাসরি কিছু বলছে না। জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা যেটি দেখছি যে প্রথম দিকে যখন যুদ্ধটি শুরু হয়েছিল, ১৫ মাস ব্যাপী যুদ্ধ, সেই যুদ্ধে আরব নেতৃবৃন্দ যেভাবে সরব ছিল, গত ৩ দিনে কিন্তু আমরা আরব নেতৃবৃন্দের পক্ষ থেকে সেরকম কিছু পাচ্ছি না। বিচ্ছিন্ন ভাবে কিন্তু রিয়েকশন গুলো শুধু এসছে। কিন্তু তার মানে এই নয় যে আরব নেতৃবৃন্দ বিষয়টিকে খুব ভালোভাবে নিচ্ছে, সেটি হয়তো নিচ্ছে না। আমরা হয়তো একটু অপেক্ষা করতে হবে আগামী ২-১ দিনের মধ্যে আরব নেতৃবৃন্দের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য প্রকাশ করা হয় এবং বিষয়টি কোন দিকে যাচ্ছে সেটির উপরে। কিন্তু যেটি বাস্তবে যেটি বোঝা যাচ্ছে
ট্রাম্পের যে প্রচ্ছন্ন মদদে ইসরায়েল যে হামলাটি পরিচালনা করছে, সেই হামলার মূল উদ্দেশ্য হচ্ছে গাজাকে, হামাসকে জিম্মি করে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে পারমাণবিক যে কর্মসূচি আছে সেটিকে যদি বাতিল করাতে পারে আপনি সেরকম বলছিলেন যে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু এখানে কি উদ্বেগ প্রকাশ করাই যথেষ্ট? এই যে একদিনে হামলা 400-র উপরে মানুষ নিহত হলো, সেটি যদি কোনো উন্নত বিশ্বে হতো বা ইউরোপের কোনো কান্ট্রিতে হতো, জাতিসংঘের ভূমিকা কি এরকম থাকতো? না, এই জাতিসংঘের ভূমিকা নিয়ে তো আমাদের অনেক ধরনের প্রক্রিয়া আছে, অনেক ধরনের অসন্তোষী আমাদের আছে, এবং এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। অতীতেও আমরা জাতিসংঘের ভূমিকাকে আমরা আশাব্যঞ্জক দেখি। যদিও জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো স্থায়ী যে সদস্যগুলো নিরাপত্তা পরিষদে আছে, তারা যখন কোনো একটা পক্ষে জড়িয়ে পড়ে, এই ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য আসলে কোনো কিছু সিদ্ধান্তে আসাটা খুব কঠিন হয়ে যায়। জাতিসংঘ কার্যত এখানে অচল হয়ে পড়ে, এই জায়গাতেই আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা কোনোভাবেই এই সমস্যার সমাধান আশা করতে পারবো না যদি আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই হামলা পরিচালনার ব্যাপারে কোনো ধরনের বাধা না দেয়, সেই পর্যন্ত কিন্তু এই হামলাটি হবে না। এবং আমরা এই যে নতুন দফায় যে হামলাটি পরিচালনা করা হয়েছে, এটা আমরা বলতেই পারি এটার পেছনে ট্রাম্পের একটি বড় ধরনের আস্থা ব্যবস্থানি রয়েছে ইসরায়েলের। জনাব ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।